কি কেমন লাগছে এই জায়গাটা? ভালো লাগছে তো? একটু অন্যরকম না দেখতে ব্যাপারটা, চারিদিকটা? দীঘা, পুরী, মন্দারমণি তো অনেক হলো, আর তার সাথে দার্জিলিংও তো অনেক হলো বাঙালিদের, কিন্তু এই যে জায়গাটা, এই জায়গাটা একদম ভিন্ন একটা জায়গা। আর এত দুর্দান্ত এই লোকেশনটা, মানে তোমাদের আসলেই পছন্দ হবে কিন্তু এই লোকেশনে। এই যে আমার পেছনেই তোমরা দেখতে পাচ্ছ জলরাশিটা, যেটা একটা ওয়াটার বডি, এটা আর কিছুই নয়, এটা কিন্তু ময়ূরাক্ষী নদী। আর ময়ূরাক্ষী নদীর সামনেই এই সুন্দর একটা প্রপার্টি গড়ে উঠেছে, এই সুন্দর সুন্দর কটেজ, এখানকার অসম্ভব মনোরম একটা পরিবেশ গড়ে উঠেছে। এখানে আসলেই মন খুশি করা তোমাদের একটা আমেজ হবে। এইটা হচ্ছে ময়ূরাক্ষী নদী, আর ময়ূরাক্ষী নদীর উপরেই আমরা সবাই জানি কি আছে, সেটা হচ্ছে ম্যাসেঞ্জর ড্যাম। হ্যাঁ, ম্যাসেঞ্জর ড্যামের সামনেই এই সুন্দর প্রপার্টিটা গড়ে উঠেছে, যার নাম ম্যাসেঞ্জর ইকো কটেজ। এই রিসর্টের থাকা খাওয়ার খরচা কত, বা তোমরা এই রিসর্টে এসে পৌঁছবেই বা কী করে, সেই সব তথ্য কিন্তু আমাদের এই ভিডিওতে কিন্তু কমপ্লিটলি পুরো ফুল ডিটেলসের সমেত দেওয়া থাকবে। তাই জন্য তোমাদের কি করতে হবে, এই ভিডিওটা কিন্তু একদম ফার্স্ট থেকে পুরো লাস্ট অবধি উইদাউট স্কিপিং কিন্তু দেখতে হবে তোমরা যদি আসতে চাও। এই রিসর্টের পজিটিভ কী কী, এই রিসর্টের নেগেটিভস কী কী, সবই আমরা কিন্তু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যম দিয়ে। তাহলে চলো শুরু করা যাক আমাদের এই আজকের অ্যামেজিং এপিসোড এই দুমকা ফরেস্ট ডিভিশনের ম্যাসেঞ্জর ইকো কটেজকে নিয়ে। এই ঢুকে গেলাম আমরা ডানকুনি টোল প্লাজা। পুরো মানে ভোল বদল করে দিয়েছে ডানকুনি, না কি ছিল আর কি করে দিয়েছে ডানকুনি, পুরো চেঞ্জ, পুরো চেঞ্জ। মানে আমি তো বুঝতেই পারিনি প্রথম ছুটে আমি ডানকুনিতে ঢুকছি। যাই হোক, আমরা ডানকুনিতে ঢুকে গেলাম, আর তার সাথে সাথে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই ভালো আছো আর ফিট অ্যান্ড ফাইন আছো। চলো এই ডানকুনি টোল প্লাজা চলে এলাম আমরা, নতুন টোল প্লাজা ডানকুনিতে। ফাস্ট্যাগ কাজ করা যাওয়ার কথা। খুলে গেল, চলো। দারুণ অবস্থা করেছে, দারুণ দারুণ। কি রাস্তা চওড়া দেখ খালি এখানটা, বাপরে বাপ। চলো তোমাদেরকেও আপডেট দেবো এখনকার রাস্তার কন্ডিশন কেমন রয়েছে, এখনকার রাস্তার পুরো কন্ডিশন। কারণ আমরা বর্ধমান থেকে আমাদের, যাই হোক তোমাদের সাথে রুটটা শেয়ার করে দিই আমরা কোথা দিয়ে যাব। আমরা এখান থেকে বর্ধমান যাব, বর্ধমান থেকে রাইট নিয়ে নেবো, মানে যেটা বোলপুর শান্তিনিকেতনের রাস্তা, ওখান থেকে সোজা সিউড়ি হয়ে ঢুকবো হচ্ছে আমরা যেখানে যাচ্ছি। কোথায় যাচ্ছি এতক্ষণ তো জেনেই গেছো, আর নতুন করে জানানোর ব্যাপার নেই। পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তোমরা গাড়ি নিয়ে এলে আসবে কোথা দিয়ে, আর যদি তোমরা ট্রেনে করে আসতে চাও বা পাবলিক ট্রান্সপোর্টে আসতে চাও কী করে আসবে, সেই সব তথ্য থাকবে কিন্তু এই ভিডিওতে। তাই জন্য অনুরোধ করছি স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখার। আর তোমরা যারা যারা ইনস্টাগ্রামে আমাকে ফলো করোনি, ইনস্টাগ্রামে ফলো করো, আমি নিচে দিয়ে দিচ্ছি ট্রাভেলার্স পিনম আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল, ওখানে ফলো করো, ওখানে লাইভ আপডেটসগুলো তোমরা পেতে থাকবে। আর ফেসবুকেও তার সাথে সাথে ফলো করো, পিনম চ্যাটার্জি নামে ফেসবুক আছে, ফেসবুকেও ফলো করো তোমাদের সাথে ইউটিউবের সাথে সাথে। আর যারা যারা ইউটিউবে যারা এখনও সাবস্ক্রাইব না করে দেখছো, প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও, কারণ তোমরা দেখো ভিডিওগুলো কিন্তু সাবস্ক্রাইব করো না। তোমাদের জন্য বানাই এত সুন্দর সুন্দর ভিডিও, কিন্তু সাবস্ক্রাইব করো না। সাবস্ক্রাইব না করলে হবে, সাবস্ক্রাইব তো করতে হবে। দেখতে পাচ্ছ তোমরা, এই তো দুর্গাপুজো এসে গেছে, বোঝা যাচ্ছে। এইগুলো দেখেই তো বোঝা যাবে। এই যে কাশফুল, কত কাশফুল, ভর্তি কাশফুল। ওরে মা, এইখানটা দেখ, যারা কি দারুণ রে। এই দেখো কাশফুলে পুরো সাদা হয়ে গেছে। এবার বোঝা যাচ্ছে তো আর কদিন পরে দুর্গাপুজো, মা আসছে। এই যে পুরো কাশফুলে, কতটা বুঝতে পারছো জানি না, পুরো কাশফুলে সাদা হয়ে গেছে পুরো পুরো একদম। ও অসাধারণ লাগছে, পুরো পুরো সাদা হয়ে গেছে কাশফুলে, ভরে গেছে পুরো, যেন সাদা চাদর একটা বিছিয়ে রেখেছে। কাশফুলের সাদা চাদর একটা বিছিয়ে রেখেছে, পুরো অসাধারণ দেখতে লাগছে। বন্ধুরা এখন আমরা
ওই 65 কিলোমিটার্সের মতো ড্রাইভ কমপ্লিট করে এসে দাঁড়িয়েছি ফুড এক্সপ্রেস বলে একটা প্লাজাতে। এখানে দাঁড়িয়েছি, এটা একটা টয়লেট ব্রেকের জন্য দাঁড়িয়েছি। আর দেখি যদি কফি পাওয়া যায়, ব্ল্যাক কফি বা আইসড কফি যদি পাওয়া যায়, এখান থেকে একটা কফি তুলবো, তুলে এখান থেকে বেরিয়ে যাবো। চলো দেখি কি পাওয়া যায় এখানে। বন্ধুরা আমরা ফ্লারিজে ঢুকেছি। ফ্লারিজে ঢুকে এখান থেকে জাস্ট দুটো আইসড আমেরিকানো নিয়ে নিচ্ছি। আর ওদের একটা কম্বো চলছে, তো সুপার সেভার কম্বো চলছে। ওইখান থেকে একটা স্যান্ডউইচ এসে যাচ্ছে, আর একটা আমরা ডোনাট নিয়ে নিচ্ছি। ওর সাথে পেস্ট্রিও নেওয়া যেতে পারতো, মানে পেস্ট্রিও ছিল সকালবেলা, এখন পেস্ট্রি নয়। তো দুটো আইসড আমেরিকানো, একটা স্যান্ডউইচ আর চিকেন আর চিজ স্যান্ডউইচ, না চিকেন চিজ স্যান্ডউইচ, আর একটা হচ্ছে ডোনাট। এইগুলো নিচ্ছি, নিয়ে এখান থেকে প্যাক করিয়ে নিয়ে আমরা গাড়িতে চলে উঠে যাবো। এই আমাদের চলে এসছে ফ্লারিজের আইসড আমেরিকানো। তাহলে কী কী নিলে দেখিয়ে দাও। ফ্লারিজ থেকে দুটো আইসড আমেরিকানো, তার সাথে এই কম্বো যেটা বলেছিলাম, স্যান্ডউইচ আছে। আর কি আছে তোমার ফেভারিট? স্যান্ডউইচ আছে, ডোনাট আছে। ডোনাট, মুখে হাসি দেখো, চওড়া হাসি ফুটে গেছে। স্যান্ডউইচ আর ডোনাট, দারুণ। চলো এখান থেকে এগোনো যাক এবার। বন্ধুরা এখন বাজে 9:05 আর আমরা ফ্লারিজ থেকে বেরিয়ে পড়েছি। আর শ্রেয়া পাশে আমার স্যান্ডউইচ খুলে ফেলেছে। স্যান্ডউইচটা একবার দেখিয়ে দিই, দেখো খালি। এই দেখো ফ্লারিজের স্যান্ডউইচ, তার সাথে কি দিয়েছে? ফ্রেঞ্চ ফ্রাইজও দিয়েছে না? হ্যাঁ, এই যে ফ্রেঞ্চ ফ্রাইজ আছে এটার ভেতরে। হ্যাঁ, এটার ভেতর ফ্রেঞ্চ ফ্রাইজ আছে, সস রয়েছে, প্লাস এই স্যান্ডউইচ। স্যান্ডউইচ আর এটাতে ডোনাট আছে। এটার টোটাল কত নিল আমাদের? আমাদের একটা আইসড আমেরিকানো, সেই স্যান্ডউইচ আর এই ফ্রেঞ্চ ফ্রাইজ সব মিলিয়ে 390 পড়েছে। 390 টাকা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তাহলে ভালোই তো, মানে ডোনাটও তো রয়েছে এর সাথে। হ্যাঁ, ডোনাট, ওই একটা স্যান্ডউইচ, ডোনাট, ফ্রেঞ্চ ফ্রাইজ, একটা আইসড আমেরিকানো। এটা টোটাল একটা প্যাকেজ, এটা টোটাল নিয়ে 390 পড়েছে। আচ্ছা বন্ধুরা এখন বাজে 9:22 আর আমরা এই চলে এলাম পালসির টোল প্লাজায়। প্রত্যেকটা টোল প্লাজাই চওড়া চওড়া একদম বড় বড় করে দিয়েছে, দারুণ। এই পালসির টোল প্লাজায় চলে এলাম। শক্তিগড় পেরিয়ে গেলাম, বোঝাই গেল না শক্তিগড়ের ওপর দিয়ে একটা ফ্লাইওভার হচ্ছে, তাই না? দেখলাম, মানে আমি বুঝতেই পারিনি ওটা শক্তিগড় এমন রয়েছে। না আমি তো ক্যামেরা তুলতামই। শক্তিগড় আমার মনে হলো, আমার পাশে মিষ্টির দোকানগুলো দেখে এটা শক্তিগড় না? হ্যাঁ, শক্তিগড় পেরিয়ে চলে এলাম। যাই হোক, দাঁড়ানোরও ছিল না আমার, কোনো অসুবিধা নেই। এখন বাজে কটা বাজে? এখন 9:32 আর এখনো আমাদের ঘড়ি বলছে কতক্ষণ লাগবে? 3 ঘন্টা 32 মিনিট লাগবে। এখনো 133 কিলোমিটার। এই আমরা ছেড়ে দিলাম NH19 বা NH2, আর এখান থেকে এই বর্ধমান থেকে আমাদের রাইট সাইডে চলে যেতে হবে টুয়ার্ডস বোলপুর শান্তিনিকেতনের দিকে। ওয়েলকাম টু বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি। ভালোই যাচ্ছিলাম, এইখানে সামনে ক্রসিং রয়েছে, রেল ক্রসিং রয়েছে, তার জন্য পুরো জ্যাম লেগে গেছে। প্রায় 15-20 মিনিট দাঁড়ানোর পর এই ছাড়লো জ্যাম। এই যে এটা হচ্ছে মেন লাইন, মানে হাওড়া আর দিল্লি, হাওড়া দিল্লির মেন লাইন এটা। রাজধানীতে এখান দিয়েই যায়? অবশ্যই, রাজধানী কেন, সব মানে সব ম্যাক্সিমাম যত ইম্পর্টেন্ট ট্রেন আছে সব এখান দিয়ে যায়। রাজধানী, দুরন্ত, পূর্বা সব এখান দিয়ে যায়। কম ট্রেন যায় দেখ না, মেন লাইন রে এটা। 136 কিলোমিটার ড্রাইভ করে আমরা চলে এসেছি। আর এখান থেকে বোলপুর এখনও 41 কিলোমিটার। বোলপুর ক্রস করে আমাদের যেতে হবে সিউড়ি। আমরা বাই রোড ম্যাসেঞ্জর ইকো কটেজ পৌঁছানোর জন্যে যে রুট ধরেছিলাম তা হলো বোলপুর সিউড়ি রুট, কিন্তু আমাদের মতে সবথেকে রেকমেন্ডেড রুট হলো পানাগড় থেকে ইলামবাজার হয়ে ম্যাসেঞ্জর পৌঁছানো, কারণ এর রোড কন্ডিশন অনেকটাই ভালো এবং পৌঁছতে অনেকটাই কম সময় লাগবে। এই NH 114টা এবার কিন্তু খুব ফ্রাস্ট্রেটিং হয়ে উঠেছে। এই সিঙ্গেল লেন রোড আর এইরকম রাস্তা একদম স্পিড নেই। আর আমাদের বাকি হচ্ছে 91 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 40 মিনিট টাইম লাগবে। ভাবো খালি 91 কিলোমিটার এত সময় লাগে। সেটা হচ্ছে 91 কিলোমিটার 2 ঘন্টা নাকি 40 মিনিট টাইম লাগবে। ভাবো কেমন রাস্তা। তাহলে থেকে জ্যাম, খুব ফ্রাস্ট্রেটিং।
এখান থেকে রাইট হ্যান্ড সাইডে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে তোমার বোলপুর শান্তিনিকেতনের ভেতর দিকে চলে যাচ্ছে, বোলপুর শান্তিনিকেতনে চলে যাচ্ছে। আর আমরা এই সোজা রাস্তাটা নিয়ে নিচ্ছি স্টেট হাইওয়ে 6, এটা সোজা হাইওয়েটা। বোলপুর শান্তিনিকেতনের সুন্দর প্রকৃতির মাঝখান দিয়ে আমরা ছুটে চলেছি ম্যাসাঞ্জরের দিকে। ময়ূরাক্ষী নদী ক্রস করেই আমরা ঢুকে পড়বো হচ্ছে আমাদের প্রতিবেশী রাজ্য, যেটা হচ্ছে ঝাড়খণ্ড। কিসের জ্যাম কে জানে, হঠাৎ করে মধ্যিখানে সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে, জানি না এখানে কি হয়েছে। এবার সত্যি ফ্রাস্ট্রেটিং লাগছে, রাস্তার অবস্থাও খারাপ, বীভৎস খারাপ অবস্থা। তো বন্ধুরা যেটা জানতে পারলাম, ওই ব্যাঙ্ক ওইখানটা যেটা দেখছো ওইখানটা একটা ব্যাঙ্ক আছে, আর ব্যাঙ্কের পাশে একটা খাল আছে, ওখানটা নাকি এতটাই সরু একটা লরি ঢুকে গেলে আর মানে কোনো গাড়ি পাস করতে পারবে না। তো ওইখানটার জন্যই সমস্যা হয়েছে, তাই জন্য ওখানে মানে পরপর লরি আসছে দিক থেকে, তাই জন্য এদিক থেকে গাড়ি কোনো পাস করতে পারছে না, সব গাড়ি দাঁড়িয়ে গেছে। তো দেখা যাক কতক্ষণ দাঁড়াতে হয় এবার আমাদের এখানে। পুরো সরু জায়গা একদম, এদিকটা ড্রেন আছে, আর এইখানে এই লরিগুলো আসছিল আর আমাদের এই গাড়িগুলো যেতে পারছিল না। দেখো কি অবস্থা, পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ও এই সাইডে ড্রেন আছে, ওই কারণেই মানে সমস্যাটা হয়ে গেছে। এইদিকে ড্রেন আছে, সবাই একসাথে ঢুকে পড়েছে বলে এদিকে ড্রেন আছে। ওরে বাপ রে বাপ, এদিকে এই যে ট্র্যাক্টর দাঁড়ায়, ও বাবা এই দেখ, ওই কারণেই ট্র্যাক্টরটা। বাবা খুব সাবধান, তোকে এখন এক্সপ্লেন করতে হবে না। ট্র্যাক্টর কাদার মধ্যে চাকা ঢুকে গেছে একটা। সেটাই তো বলছি আমি, সেইটাই বলতে গেলাম আমি এক্সপ্লেন আবার কি করছি, দেখতেই তো পাচ্ছে সবাই। এই ট্র্যাক্টরটা খারাপ হয়ে গেছে, চাকা ঢুকে গেছে, ওই জন্য ট্র্যাক্টরটা বেরোতে পারছে না। হ্যাঁ, আর তারপর মাল বোঝাই করা আছে। হ্যাঁ, কোন রাস্তায় ঢুকলাম রে, এ তো পুরো সর্বনাশ করা রাস্তা রে। হ্যাঁ কিলো করেছে রে, পুরো সর্বনাশ করা। এখানে গাড্ডা দেখ খালি, এরা ওখানে ভয় পাচ্ছে না, সর্বনাশ করা রাস্তা। টাকা নিচ্ছে কেন, কিসের টাকা? দাদা বলুন। আমি বলছি এখানে রাবিশ ফেলবো, তা 10 টাকা করে চাই। 10 টাকা তো সার্ভিস ফেলা তো সরকারের কাজ, তো আপনি সরকার তো করছে না, আর আমাদের তো রাস্তাটা বন্ধ করছে, বড় গাড়ি বন্ধ করছে না। তো সরকার করছে না যখন আপনারা 10 টাকা করে এখান থেকে নিতে পারেন। না আমার যে বাড়িতে বেড়া ভেঙে দিতে, তাহলে আমি ওই গাড়ি ফেরত দেবো না তো। আপনাদের এখানে 10 টাকা করে এখানে তো আনঅথরাইজ, আপনি যে করছেন। না বলছি আমার ওইদিকে তাহলে গাড়ি ফেরত দেবো না আমি। তো আপনি গাড়ি যেতে দেবেন না, এটা মেন রাস্তা, এখানে গাড়ি যেতে দেবেন না আপনারা। এটা তো সরকারের রাস্তা, আপনি রাস্তা বন্ধ করে দিতে গাড়ি যেতে দেবেন না। সরকারের রাস্তা আমি মানছি, হ্যাঁ আমি বলছি তাহলে আমার সীমানা থেকে আমি গাড়ি দিতে দেবো। ইনকামের জায়গা করে নিয়েছে, এই 10 টাকা করে সবার থেকে নিয়ে 3-4 হাজার টাকা কামানো। রাবিশ ফেলবে নাকি, মাল খাবে কি আমরা নাকি পয়সা দেবো। রাবিশটা ফেলেছে কোথায় এখানে গাড্ডা আছে, সে তো গাড্ডা আছে বুঝতে চাইছি, রাবিশটা ফেলেছে কোথায়? ঠিক আছে, রাবিশটা ফেলেনি, কিন্তু এখানে বড় গাড্ডা আছে, আমরা গাড্ডাটা কাটিয়ে নিই। হ্যাঁ ব্যাস, এখানেও গাড্ডা আছে, বড় গাড্ডা আছে। রাবিশ তো এতদিন ধরে সবার কাছ থেকেই টাকা তুলেছে। 10 টাকা করে নিয়ে নে, তাহলে কোটিপতি হয়ে যাবে। রাবিশ ফেলে তো রাবিশটা তো ফেলতে পারছেন না, শুধু টাকাই তুলছে। এই রাস্তাটার নাম হচ্ছে সিউড়ি বোলপুর রোড, স্টেট হাইওয়ে 6। অসম্ভব বাজে রাস্তা, অসম্ভব। এখানে একটা লরি অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখো। ইস, আরে মানুষটা যেন বেঁচে থাকে, মানুষটার যেন মানে ড্রাইভার যে ছিল তার যেন কিছু না হয়। গাড়ির যা হয়েছে, মানুষটা যেন বেঁচে থাকে। বাবা ভগবান বজরংবলী সবাইকে সেফ রাখো। হ্যাঁ, বিভৎস অ্যাক্সিডেন্ট হয়েছে। বন্ধুরা একটা ছোট আপডেট দিয়ে দিই, যেটা হচ্ছে কি না, এখনো তো আমাদের পৌঁছতে লাগবে 1 ঘন্টা 24 মিনিট। তার আগে যেতে যেতে হঠাৎ করে এই হর্ন বাজছে না, দেখো কোনো হর্ন বাজছে না। যারা আমাদের বহরমপুরের ভিডিওটা দেখেছিলে
আমাদের চ্যানেলে রয়েছে, সেখানে সেম প্রবলেম হয়েছিল। হর্ন বাজাতে বাজাতে একদম হর্নটা হট করে স্টপ হয়ে যায়, ওয়ার্কিং স্টপ হয়ে যায় একদম। তো সেইটাই সেম জিনিসটা এখানে হয়েছে। তো আমরা সিউড়ি যে সার্ভিস সেন্টার আছে সেইখানে যাচ্ছি এখন, ওইখান থেকে হয়ে তারপরে আমরা যাব হচ্ছে মাসানজোর। আমরা এসএন হুন্ডাইতে এসেছি, সিউড়ির এসএন হুন্ডাই। ওনার টেকনিশিয়ানরা ওনারা চেক করছেন, সঙ্গে সঙ্গেই চলে এসছে, মানে বলতে 5 মিনিটের মধ্যে একটা টেকনিশিয়ান অ্যাসাইন করে দিল। উনি একবার চেক করে দেখছেন হর্নটা কী অসুবিধা আছে। তো বন্ধুরা, এসএন হুন্ডাই থেকে আমরা হর্ন ঠিক করে নিলাম। 128 টাকা ওরা চার্জ করলো লেবারের জন্য। হর্নটা একবার বাজাও, একদম চাঙ্গা চাঙ্গা। চলো 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 চলো, এবার বেরোনো যাক। এই ওই যে বোর্ডটা আছে, ওইখানটা গেলে আমরা ঝাড়খণ্ড প্রবেশ করবো। এই ঢুকে গেলাম ঝাড়খণ্ড, প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড। আর এইখান থেকে এবার আমাদের ময়ূরাক্ষী নদী ক্রস করতে হবে। ময়ূরাক্ষী নদী ক্রস করার পরেই আসবে হচ্ছে মাসানজোর। বাবা, এই তো যেন মনে হচ্ছে কিয়নঝড় চলে এসেছে। হ্যাঁ, ওরমই লাগছে। সাইডে পাহাড়, মধ্যখান দিয়ে রাস্তা, খুব সুন্দর। এই দেখ, এইদিকে একটা পাহাড় ছোট। ওয়েলকাম টু মাসানজোর। মানে ঝাড়খণ্ডে ঢুকতেই পুরো সিনারি গুলো চেঞ্জ হয়ে গেল একদম। হ্যাঁ, এদিকে কিন্তু একটা ওয়াটার বডি দেখাচ্ছে, দেখ ম্যাপে। হ্যাঁ, এই সাইডটা করে, মানে ওই নদীটারই। এই দেখ, ওয়েলকাম টু মাসানজোর ড্যাম। এই এখান থেকে আমরা লেফট হ্যান্ড সাইডে নেব, ইকো কটেজ, ফরেস্ট ডিপার্টমেন্ট, দুমকা। আমরা ইকো কটেজের রাস্তা নিলাম। বাবা, জঙ্গলের মধ্যে দিয়ে রে রাস্তা। হ্যাঁ, ঠিক আছে। এই ওনারা মনে হয় পুলিশের লোক, বুঝলি তো? হ্যাঁ। যেহেতু এটা ফরেস্ট ডিপার্টমেন্টের, তো হ্যাঁ। দুমকা ফরেস্ট ডিপার্টমেন্টের এটা আন্ডারে। হ্যাঁ। তো পুলিশ মানে সিকিউরিটি পোস্টিং রয়েছে গেটে। ফ্যান্টাস্টিক। পরে দেখো, ওটা হ্যাঁ, হোল্ড ইওর ব্রেথ বন্ধুরা, হোল্ড ইওর ব্রেথ। প্রচুর সিকিউরিটি, হ্যাঁ। মানে সিকিউরিটি। लगवा दीजिएगा, पार्किंग में लगा दीजिएगा। এই চলে এলাম, এই আমরা চলে এলাম ম্যাসানজোর ইকো কটেজ। এটা হচ্ছে দুমকা ফরেস্ট ডিভিশনের আন্ডারে পড়ছে, মানে একদম সরকারি, মানে ঝাড়খণ্ড গভর্নমেন্টের আন্ডারে, দুমকা ফরেস্ট ডিভিশনের আন্ডারে। আর এইরকম ঠিক কটেজ তোমাদেরকে জানি না এখন কতটা দেখতে পাচ্ছ। আর ওই দিনকে ম্যাসানজোর ড্যামটা পুরোটা দেখা যাচ্ছে। এখন যেহেতু সূর্যটা মাথার ওপর ঠিকঠাক দেখা যাচ্ছে না, তোমাদেরকে সবই দেখাবো ঘুরিয়ে, চিন্তা নেই। এই দিকটা দেখো, পুরো ম্যাসানজোর ড্যাম দেখা যাচ্ছে। একটু দেখিয়ে দিই তোমাদেরকে, তারপরে পুরো দেখাবো। এই যে ম্যাসানজোর ড্যাম দেখা যাচ্ছে এদিক থেকে, পুরো ড্যাম আর পাহাড়ের পুরো রেঞ্জ দেখা যাচ্ছে। বিকালবেলা আরও ভালো তোমাদেরকে দেখাবো। চলো এখন কি আমরা একটু চেক ইন ফর্মালিটিসগুলো কমপ্লিট করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। ম্যাডাম লাগেজ নিয়ে যাচ্ছে। আর এইখান থেকে কি সুন্দর করে ডেকোরেশন করা দেখো, এই লাইটগুলো রাত্রিবেলা জ্বললে কেমন লাগবে। আর এই হচ্ছে এই কটেজগুলো, আর ওই দেখা যাচ্ছে ম্যাসানজোর ড্যাম। এখান দিয়েই নামতে হবে, দেখিস আবার গড়িয়ে চলে যাস না। উফ, এই লোকেশনটা দেখ খালি, লাভলি লাভলি লোকেশন। ও, আমি তো ফিদা হয়ে যাচ্ছি রে। হ্যাঁ, আমি তো ফিদা হয়ে যাচ্ছি। এই যে
না এই কটেজগুলো এই যে দেখিয়ে দিচ্ছি, এই যে এইরকম ধরনের কটেজ, এইরকম ধরনের পুরো উডেন কটেজ। এই রাত্রিবেলায় লাইটগুলো জ্বললে দারুণ লাগবে। ও চলো রিসেপশনে যাই, তারপরে তোমাদেরকে, হ্যাঁ হাতে লাগেজ পুরো, এই যে এখানে একটা লন মতোরও রয়েছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি, একটু টাইম দাও। এই হচ্ছে কিছু রিসেপশনের এরিয়াটা, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার, পরে ভালো করে আর একবার দেখিয়ে দেবো। এখানে এই শ্রেয়া বসে ফর্মালিটিস কমপ্লিট করছে রিসেপশনের ওনাদের, আর সামনেই পুরো ম্যাসেঞ্জর ড্যাম তোমরা দেখতেই পাচ্ছ, সেইগুলো সব তোমাদেরকে দেখাবো। আগে আমরা রুমে একটু চেক ইন করি। এই হচ্ছে এনাদের রিসেপশন, এখানে বড় টিভি রয়েছে, এসি চলছে দুটো, আর এইখান থেকে কটেজগুলো দেখা যাচ্ছে। দেখো কি লুকস মাইরি কটেজগুলো এখান থেকে দেখা যাচ্ছে, হ্যাঁ পুরো সবুজে ভরা, দারুণ লাগছে কটেজগুলো এখান থেকে। চলো কটেজে একবার চেক ইন করি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এবার রুমের দিকে যাচ্ছি। এই ওপরে উঠতে হবে, যাদের বয়স্ক একটু প্রবলেম হতে পারে এখান থেকে ওঠা। এই যে ওঠ ওঠ ওঠ, উঠতে পারবো না। ঠিক আছে। আচ্ছা আচ্ছা বলছি, যারা বয়স্ক তারা কোথা দিয়ে উঠবে? ও আচ্ছা, ওই সাইড দিয়ে উঠবে। হুম। এই হচ্ছে আমাদের কটেজ। কোনটা, এই রাইট সাইড? এইটা না, হ্যাঁ এইটা আমাদের কটেজ। এই হচ্ছে কটেজ, তাই তো? হ্যাঁ। তাহলে প্রথমে কি আছে এদিকে? বাথরুমটা প্রথমে তো এই দিকটা দেখাবো। এইদিকে খুব সুন্দর একটা উডেন ফিনিশের একটা এরকম র্যাক মতো আছে, মানে লাগেজ রাখার লাগেজ, একটা মিরর আছে। হ্যাঁ, তারপরে এখানে একটা ডাস্টবিন দিয়েছে, চটি দিয়েছে এদিকে। আর এইটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের আলোটা কোথায়? আচ্ছা, ওয়াশরুমের আলো ভিতরে। চলো এইটাই আলো, দেখি ওয়াশরুমটা। এই আচ্ছা, আলো। এখানে বেসিন আছে, নিট অ্যান্ড ক্লিন, এখানে টাওয়েল দেওয়া রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এখানে একটা কোমোড রয়েছে, গিজারও রয়েছে, উডেন ফিনিশ। এখানে এক্সস্ট ফ্যানও একটা চলছে, পুরো উডেন ফিনিশ, পুরো কিন্তু প্রত্যেকটাই উডেন ফিনিশ, পুরো উডেন। এই যে উপরের কাজগুলো দেখো, এই যে পুরো উডেন ফিনিশ। এখানে হচ্ছে বেড রয়েছে, এখানে একটা ভালো চওড়া, তিনজন আরামসে শুতে পারবে। একটা কুইন সাইজই বেড বলবো না না, কুইন সাইজ না, এটা কিং সাইজ বেড। বেড রয়েছে, বেশ একটা উডেন ফিনিশ আছে, এসি চলছে, খুব সুন্দর পুরোটাই। দুটো সাইড টেবিল আছে, ফোন দিয়েছে, ঠিক আছে। আর হচ্ছে এইখানে একটা ছোট টেবিল আছে, কেটল দিয়েছে, কাপ, যা টি কিট আছে সমস্তই দেওয়া প্রোভাইড করা আছে। এখানে একটা টিভি চলছে, টিভি আছে, দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল, দুটো বসার জায়গা, এই যে দুটো বসার জায়গা, খুব সুন্দর দুটো বসার জায়গা। এবং সবথেকে আকর্ষণীয় যেটা খুব দৃষ্টি আকর্ষণ করবে, এখন এর থেকেও সন্ধ্যেবেলা যখন সেই ভিউটা, হ্যাঁ সেই ভিউটা তো মারাত্মক হবে। আপাতত এখন একটু দেখে নাও। হ্যাঁ, এই আমাদের এইখান থেকে বেরিয়েই থেকে এই পুরো ম্যাসেঞ্জর ড্যামটা পুরোটা দেখা যাচ্ছে। এইটা একটা প্রাইভেট ব্যালকনি মতো আছে, খুব সুন্দর, ভীষণই সুন্দর। এই পুরো এখানে বসে তোমরা চাইলে চেয়ার টেয়ার বার করে এনে বাইরেও বসতে পারো, বসে এই ভিউটা, সন্ধ্যেবেলার ভিউটা একদম এনজয় করতে পারো, ভীষণ সুন্দর লাগবে। এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে পুরো কটেজ। আরো একটা জিনিস যেটা খুব ভালো লাগলো, সেটা হচ্ছে ছোটখাটো একটা ওয়ার্কআউটের জায়গা করে দিচ্ছে কিন্তু ওরা। এটা ওয়ার্কআউট না প্লে এরিয়া? এটা ওয়ার্কআউটের এরিয়া। হ্যাঁ, ওয়ার্কআউটের এরিয়া, ঠিক ঠিক। এটা একটা ওয়ার্কআউটের এরিয়া করে দিয়েছে, ভীষণ সুন্দর, এটাই অ্যাট্রাকটিভ ভীষণ। আর এদিকে পুরো পাহাড় আর একটু জঙ্গল জঙ্গল মতো আছে, যেহেতু এটা দুমকা ফরেস্ট রিজিয়নের ভেতরে, হ্যাঁ সেক্ষেত্রে একটু জঙ্গল ভাইবসটা তোমরা পাবে। এর থেকে আরো ভালো ভিউ হবে একটু বিকালের দিকে, তাহলে বিকেলের দিকে আলোটা পড়লে আরো ভালো ভিউটা তোমরা পাবে, যখন পুরো লাইটস গুলো জ্বলবে, দারুণ লাগবে। আরো একটা সুন্দর জিনিস আছে, যেটাও বাইরে থেকে দেখাবে, আমি তোমাদের ভেতর থেকে দেখাবো। মাইক নেই, গরিব ইউটিউবার, কি করব। এই যে রুম থেকে বসে বসে তোমরা যদি কেউ ভিউ দেখতে চাও, হ্যাঁ যদি কেউ মনে দাঁড়াও করে, ভেতর থেকে দেখাচ্ছি তোমাদেরকে। যদি কেউ মনে করে আমরা রুমে বসে বসে ভিউ দেখবো, এই রুম, আর ওই যে শ্রেয়া দাঁড়িয়ে রয়েছে,
আর এই রুম থেকে বসে বসে দেখা যাচ্ছে কি ম্যাসাঞ্জোর ড্যাম। ইয়েস, তাহলে কেমন লাগলো ইমপ্রেশন, ফার্স্ট অবশ্যই ইমপ্রেশন? আমার তো ব্যক্তিগতভাবে মনে হচ্ছে তোমাদের ভালোই লাগবে। ঠিক আছে, তাও অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের এই প্রথমেই আমাদের স্টার্টিংটা কেমন লাগলো এইটাকে দেখে। ঠিক আছে, এবার আমরা একটু ফ্রেশ হই আর খাবারও খেতে হবে, আমাদের দুপুরে লাঞ্চ হয়নি, একটু লাঞ্চ করে নিই। বাজতে যায়, আমাদের এখনো লাঞ্চ হয়নি, লাঞ্চ টাঞ্চ করে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। এই কি করছিস ওদিকে তাকিয়ে? এসি বন্ধ হচ্ছে, চলছে, আমার গরম লাগছে, হাওয়া পাচ্ছি না, ওই জন্য খাটের উপর দাঁড়িয়েছি হাওয়ার জন্য। ও খাটের ওপর দাঁড়িয়েছে এসির হাওয়া পায় বলে, কিন্তু এসি চলছে না এদিকে। এই জিনিসটা কেন হচ্ছে আমরা তোমাদেরকে সব পরে বলবো। এই রিসোর্টের প্রোজ অ্যান্ড কনস কী কী আছে সব কিছুই তোমাদের সাথে, এই আবার এসি এসছে, প্রোজ অ্যান্ড কনস কী কী আছে তোমাদের সাথে সব কিছুই বলবো। যেমন ভালো দিকও আছে, কিছু কিছু খারাপ, হ্যাঁ কিছু কিছু খারাপ দিকও রয়েছে। তো যাই হোক, আমাদের লাঞ্চ সার্ভ হয়ে গেছে এখানে। এই লাঞ্চটা দেখাও, লাঞ্চটা খেয়ে নি চলো, ওইগুলো পরে বলবো আমরা পরে বলবো। লাঞ্চটা দেখিয়ে দাও কী কী আছে, কী কী অর্ডার করেছো লাঞ্চে। এই গরমে লাঞ্চ করবো কী করে তাই ভাবছি। এক প্লেটই তো বলা হয়েছে, এক প্লেটই দিয়েছে। দেখি খোলো। ডাল, হ্যাঁ চিকেন। ঠিক আছে, চলো খেয়ে নিই, তোমার ঘাম ঝরছে। বন্ধুরা এখন বাজে প্রায় বিকেল 5টার মতো বাজে, তো 5টা বেজে গেছে। আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। আর এখন চলো আমি এই রিসোর্টের যে ম্যানেজার রয়েছে মিস্টার কৃষ্ণা ঝা, তার সাথে একটু কথা বলে নেবো, তার সাথে জেনে নেবো এই রিসর্টটা কতদিন হয়েছে ওপেন হয়েছে, আর এখানে তোমরা বুকিং করবে কি করে, আর কত টাকা রুমের রেন্ট, সেইগুলো ব্যাপারে জেনে নেবো। এই রিসেপশানে ঢুকলাম, আর ইনি হচ্ছে মিস্টার কৃষ্ণা ঝা। कैसे आप बताइए? जी बढ़िया। अच्छा, এই রিসর্টের ম্যানেজারের নাম মিস্টার কৃষ্ণা ঝা। ওনার সাথে কথা বলার পরে আমরা যেটা জানতে পারলাম সেটা হলো এই রিসর্টটি 25শে জানুয়ারি 2025-এ চালু হয়েছে। এর অনলাইন বুকিং এখনও স্টার্ট হয়নি। আপনারা যারা এখানে আসবেন বলে ঠিক করছেন তাহলে তাদেরকে ওভার ফোন বুকিং করে আসতে হবে। তার জন্যে ম্যানেজারের নাম্বার আমরা স্ক্রিনেও শেয়ার করে দিলাম এবং ডেসক্রিপশন বক্সেও আমরা দিয়ে দিয়েছি। বর্তমানে যে রুমটা আমরা আপনাদেরকে দেখিয়েছি সেই রুমের ভাড়া পড়েছে 2500 টাকা করে। এই রিসর্টের চেক ইন টাইম হলো দুপুর 2টো এবং চেক আউট টাইম বেলা 11টা। এর কারণ যেটা জানা গেল সেটা হলো ওদের রুমের ক্লিনিং প্রসেসটা ওরা প্রপারলি যাতে করতে পারে সেটার জন্যই এই টাইমিংটা রাখা হয়েছে। বাই রোড কিভাবে আপনারা আসবেন সেটা তো আমরা আগে দেখিয়েও দিয়েছি এবং অল্টারনেটিভ রুটের ব্যাপারটাও আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এবার আসবো ট্রেন রুটের কথায়। আপনারা যদি কেউ ট্রেনে করে আসতে চান তাহলে এই রিসর্টের সবথেকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো দুমকা রেলওয়ে স্টেশন। আর এই দুমকা রেলওয়ে স্টেশনে পৌঁছানোর জন্য সবথেকে ভালো ট্রেন হচ্ছে হাওড়া জামালপুর বন্দে ভারত এক্সপ্রেস, যা হাওড়া থেকে 7:45-এ ছেড়ে সকাল 11:05-এই পৌঁছে দেবে আপনাকে দুমকা স্টেশনে। দুমকা স্টেশন থেকে ইকো রিসর্টের দূরত্ব প্রায় 35 কিলোমিটার। আপনারা দুমকা রেলওয়ে স্টেশনের বাইরে থেকেই গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারেন এই রিসর্টে। এই রিসর্টে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার সব কিছুরই ব্যবস্থা আছে। এই রিসর্টের মেনু কার্ড অনুযায়ী আপনারা আপনাদের পছন্দের খাবার অর্ডার করে দিতে পারেন। ম্যানেজারের থেকে আরও জানা গেল যে এখানে রিসর্টের বাইরেই আছে একটি বোটিং পয়েন্ট, যেখান থেকে আপনারা সেরে ফেলতে পারেন আপনাদের বোটিং এবং মজা নিয়ে নিতে পারেন এই ম্যাসেঞ্জোর ড্যামের সৌন্দর্য। এছাড়া আরও ঘুরে দেখে নিতে পারেন ম্যাসেঞ্জোর ড্যাম ভিউ পয়েন্ট এবং তার সাথে শিবু সোরেন সেতু বা মাকরামপুর বিচ ভিউ পয়েন্ট। বন্ধুরা এইখানেও নতুন কটেজ তৈরি হচ্ছে, এই যে দেখো
নতুন কটেজগুলো এখানে তৈরি হচ্ছে, এখনও ওপেনিং হয়নি, বাট খুব রিসেন্টলি ওপেন হয়ে যাবে। আর এইগুলো কিন্তু এই যে এই কটেজ দেখছো, এই কটেজের থেকে কিন্তু এইগুলো প্রিমিয়াম কস্টিং হবে, মানে প্রিমিয়াম প্রাইসিং হবে আমার যেটা ইনফরমেশান পেলাম। তো এইগুলো কদিন বাদে চালু হয়ে যাবে। আর এই হচ্ছে ওনাদের ক্যাফেটেরিয়া, মানে এখানেই ইনহাউস রেস্টুরেন্ট আছে, এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে, চা কফি পকোড়া যা যা তোমরা বলবে করতে এখান থেকে বললে বানিয়ে দেবে। আর ওখানে দেখছি বোটিং করছে, অপূর্ব 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 দৃশ্য। কি বন্ধুরা, রাতের ভিউটা কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে না? অপূর্ব দৃশ্য, অপূর্ব। এত ভালো হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। বিকেলের পর না ওয়েদারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেল। সকালবেলা যতটা গরম লাগছিল, দুপুরবেলা যতটা গরম লাগছিল, বিকেলবেলার দৃশ্যটা, সিনারিটা, মানে ওয়েদারটা পুরোটাই কমপ্লিটলি চেঞ্জ। এই হচ্ছে পুরো রাত্রিরের রিসর্টের ভিউটা, খুব সুদিং আর খুব মনোরম পরিবেশ রিসর্টের। লাইট জ্বলছে চারদিকে। ওই রিসর্টগুলো এখনও ওপেন হয়নি, ওইখানে ওই কটেজগুলো, ওগুলো ওপেন হবে খুব শিগগিরই, তোমাদেরকে যেমনটা দেখিয়েছিলাম। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা এই ভিডিওটা দেখছো, কন্টিনিউ করছো। আর আমরা এখন সকালবেলা ভোরবেলা উঠে গেছি, এখন 9টার মতো বাজে। রাতে ঘুমটা বেশ ভালোই হয়েছিল। আর আমাদের এই পিছনে দেখতেই পাচ্ছ, তোমাদের সবই দেখিয়েছি তোমাদেরকে, এই কটেজ। আর খুব সুন্দর এই লনে আমরা দাঁড়িয়ে আছি এখন, আমাদের এই ম্যাসেঞ্জর ইকো কটেজের এই লনে দাঁড়িয়ে আছি, খুব সুন্দর। আর এখান দিয়ে সকালবেলা অনেকে দেখছি ব্রেকফাস্ট করছে, ওনাদের ব্রেকফাস্ট যে এরিয়াটা রয়েছে সকালে ব্রেকফাস্ট করছে। আর তোমাদেরকে সকালের ভিউটা একবার দেখিয়ে দিই, এই আমাদের ম্যাসেঞ্জর ইকো কটেজের সকালের ভিউটা কেমন লাগছে। একটু জাস্ট আকাশটা ক্লাউডি রয়েছে, তার জন্য ওইদিকে না পাহাড়ের খুব ভালো রেঞ্জ দেখা যাচ্ছে। সেই রেঞ্জগুলো আমি কিন্তু দেখতে পাচ্ছি না, মানে দেখতে পাওয়া যাচ্ছে আপচা দেখা যাচ্ছে। এটা যদি ওয়েদারটা ক্লিয়ার থাকতো আর খুব ভালো হতো আমার মনে হয়। তো যাই হোক, এই ওয়েদারটাও খুব সুন্দর লাগছে, প্লিজিং ওয়েদার রয়েছে, সুদিং ওয়েদার রয়েছে, কোনো অসুবিধা নেই। তো সকালবেলা আমি তোমাদেরকে একবার ম্যাসেঞ্জর এই ড্যাম সহ আর এই রিসর্টের একটা ছোট ভিউ দেখিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু কি বাকি রয়েছে আমাদের এই কটেজের রিভিউ দেওয়া। অবশ্যই কিন্তু এই কটেজের রিভিউটা কিন্তু তোমরা অবশ্যই দেখো, রিভিউটা কিন্তু মিস করো না, কারণ অনেক কিছু পজিটিভস আছে, অনেক কিছু নেগেটিভস আছে সেই রিভিউর মধ্যে। তো সেই রিভিউসটা অবশ্যই কিন্তু দেখো, দেখার পর কিন্তু তোমরা ডিসাইড করো যে তোমরা এখানে আসবে কি আসবে না। এই হচ্ছে সকালবেলা ম্যাসেঞ্জরের ড্যামের ভিউ। দূরে দেখছো পাহাড় রেঞ্জগুলো দেখা যাচ্ছে, কত সুন্দর, কি ভালো লাগছে, দারুণ। পেছনে পুরো পাহাড় আর এই সাথে এই কটেজগুলো। আচ্ছা, সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং সবাইকে। কারণ আমি গুড মর্নিং বলে দিয়েছি অলরেডি বাইরে গিয়ে সবাইকে, আর তোমরা সকালবেলার ভিউটা একবার দেখেও নিয়েছো আমাদের এই ম্যাসেঞ্জর ইকো কটেজের বাইরে কি ভিউ আছে। আর যেটার জন্য এই ভিডিওটা করা আর যেটার জন্য তোমাদের সামনে বসা, তোমরা কিন্তু মন দিয়ে এই ভিডিওটা কিন্তু দেখো। আর আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই এই রিসর্টের ব্যাপারে, খুবই গুরুত্বপূর্ণ কথা এই রিসর্টের ব্যাপারে কিছু বলতে চাই, সেইগুলো কিন্তু মন দিয়ে শোনো। তারপরে তোমরা নিজে ডিসাইড করবে যে তোমরা এখানে আসবে বা আসতে চাও কি আসতে চাও না, ঠিক আছে? কারণ কারোর ভিডিও দেখে শুধু রিসর্টের এই সৌন্দর্য দেখে তোমরা চলে আসবে, তারপরে খুব ওটা অন্যায় হয়ে যাবে জিনিসটা। তাই জন্য আমরা কিছু কথা তোমাদেরকে শেয়ার করতে চাই। প্রথমে আমরা যেটা এলাম, এই রুমগুলো পুরোটাই হচ্ছে উডেন কটেজ, মানে পুরোটাই উডেন, মানে সাইড গুলো ওয়াল গুলো উডেন, দরজা উডেন, মানে উপরে এরকম নয় যে বাইরের দিকটা তোমার সিমেন্ট করা, ভেতর দিকটা উডেন বা এরকম নয়, পুরোটাই উড, একদমই উড। তো এর ফলে কি হয়, সকাল থেকে রোদ খেয়ে পুরো ব্যাপারটা তেতে থাকে। তো এদের চেক ইন করার আগে এরা তো জানে কোন রুম কাকে অ্যালার্ট করবে, তো প্রথম থেকেই এই জিনিসটা অ্যারেঞ্জ করে রাখা উচিত যে রুমটাকে কুল করে এসি চালিয়ে এই জিনিসটাকে রেডি করে রাখা উচিত, যেটা করা হয়েছিল না। আমরা এসে পৌঁছানোর পর তারপরে ওরা রুম ওপেন করে তারপরে ওরা এসি চালিয়ে, প্রচন্ড গরম আছে রুমের ভেতর, উড বলে পুরো ব্যাপারটা গরম হয়ে আছে। আপনারা ওয়েট করুন, প্রায় আমাদের 1 ঘন্টা ওয়েট করিয়েছে। তারপরে মেন সমস্যাটা আমি বলছি, মেন সমস্যা যেটা আমরা ফেস করলাম এসে তো রিসেপশনে আমরা গেলাম, রিসেপশনে 2টো এসি চলছে কিন্তু কোনোটাই ঠান্ডা নেই এসিটা। এবার আমি জিজ্ঞেস করলাম ওখানকার ম্যানেজার যিনি ছিলেন, ওনাকে জিজ্ঞেস করলাম যে এসিটা ঠান্ডা হচ্ছে না কেন।
তো উনি বললেন নাকি এখানে মানে ট্রিপিং প্রবলেম আছে। ট্রিপিং প্রবলেম মানে এসি এখানে পাওয়ার একদম সলিড পাওয়ার কিছু নেই, পাওয়ার আপ ডাউন করছে, তাই জন্য এসি কম্প্রেসার ছেড়ে দিচ্ছে, তার জন্য কিন্তু এখানে এসি ঠান্ডা হচ্ছে না। এবার আমরা দুটো কানেকশন নেওয়া আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল পাওয়ারের কানেকশন নেওয়া আছে, বা ঝাড়খণ্ডের থেকেও পাওয়ারের কানেকশন নেওয়া আছে। তো এবার কি হয়েছে, এবার আমাদেরকে বসিয়ে রাখলো রিসেপশনে প্রায় 1 ঘন্টা, আর এদের একটা ছেলেকে বললো রুমে গিয়ে এসি ফেসি চালিয়ে দেয়। এবার সাধারণত এসি চালিয়েছে যে রুমে, কিন্তু এই পাওয়ার ট্রিপিং এর জন্য কি হচ্ছে, এসির কম্প্রেসার চালু হচ্ছে না, যখনই বা কম্প্রেসার চালু হচ্ছে ছেড়ে দিচ্ছে কম্প্রেসার। তো যাই হোক কোনো রকমে 1 ঘন্টা পর আমাদেরকে রুমে চেক ইন করানোর পর দেখলাম ঢুকে হালকা ঠান্ডা হয়েছে এসি। তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে রুমে ফ্রেশ ট্রেশ হয়ে যখন আমরা লাঞ্চ করতে বসবো, ওরা লাঞ্চ সার্ভ করেছিল, লাঞ্চ করতে বসবো, এত গরম লাগছে, আর এসি ট্রিপিং এর জন্য এসিটা আবারও বন্ধ হয়ে গেছিল রুমে। আর যেহেতু কাঠের রুম না, এতটাই গরম ভেতরে, মানে রুমের ভেতর থাকা যাচ্ছে না। আমরা বাইরে রীতিমতো ঘোরাঘুরি করেছি, অনেকক্ষণ ধরে বাইরে ঘোরাঘুরি করেছি রীতিমতো। বাইরের ঘরের থেকে বাইরের টেম্পারেচার অনেক ঠান্ডা ছিল। তো আমরা এসি একদমই চলেনি কালকে দুপুর থেকে বিকাল অবধি, কোনো এসি চলেনি। তারপরে আমরা বলবো যে 5টা 5:30 অবধি এসির এই প্রবলেম আমরা ভোগ করেছি আমাদের রুমটাতে। তারপরে আমরা দেখলাম যে আমাদের আশেপাশের কয়েকটা রুম আছে, ওর মধ্যে 2-3টে রুমের এসি মোটামুটি চলছিল। আমাদের রুমটাই বারবার কম্প্রেসার ধরছে ছাড়ছে, এই সমস্যাটা কন্টিনিউয়াস ভাবে চলছিল। তো তারপরে ও গিয়ে রিসেপশনে কথা বলার পরে তখন আমাদের রুম চেঞ্জ করে। আমি তোমাদেরকে বলেছি আমাদের রুম নাম্বার ছিল হচ্ছে 206 আমাদের রুম নাম্বার ছিল 206। তো যেহেতু এনাদের এখানে সব রুমগুলোই বুকিং, মানে পেছনে আমাদের যে রুমগুলো আছে সব ওই রুমগুলোতে বুকিং ছিল, তাই জন্য ওইখানে আমাদের শিফট করতে পারিনি। আমাদের 205-এ তারপরে বলার পর কমপ্লেন করার পর শিফট কর। তো প্রথমে ওরা তো কমপ্লেন অ্যাকসেপ্টই করছিল না, কারণ প্রথমে বলছিল যে না এখানে এরকম ট্রিপিং প্রবলেম হতে থাকে, আপনার ঠিক হয়ে যাবে 6টার পর ঠিক হয়ে যাবে, 6টার পর ঠিক হয়ে যাবে, এরকমই আমাদেরকে বলছিল অনেক, মানে বারবার এরকমই বলছিল। তো আমরা যাই হোক ওটা ম্যানেজ করে আমরা থাকছিলাম, কিন্তু এত বিভৎস রকমের গরম আমরা ফেস করছিলাম। তো আমরা দেখছিলাম পাশের রুমগুলোতে এসির কম্প্রেসার চলছে, মানে ব্যাকে যে কম্প্রেসারগুলো লাগানো আছে ওগুলোতে হাওয়া চলছে, জল পড়ছে। তো সেই দেখে আমরা বুঝতে পারি যে এসিগুলো চলছে, তো ওই এসি কম্প্রেসারগুলো চলছে। তো সেই দেখে আমরা কমপ্লেন করতে থাকি। তারপরে ওরা আমাদের 205 সেই রুমটায় শিফট করে। এই রুমে এসিটা চলছে ঠিকই, কিন্তু এসি থেকে কন্টিনিউয়াসলি জল পড়ছে, সেইটা আমরা দেখিয়ে দেবো। এসি থেকে কন্টিনিউয়াসলি, সেটা তোমরা দেখতেও পাচ্ছ এতক্ষণে, যে এসি থেকে কন্টিনিউয়াসলি টিপ করে জল পড়ছে, নিচে বালতি বসানো রয়েছে এসি, ঠিক আছে। আর সারা রাত্রিরে জল ভর্তি গেছিল, ভোর 4টের সময় উঠে আমাকে বালতি করে জল ফেলতে হয়েছে এসিতে। তো তোমরা যেই আসবে না কেন এখানে বুকিং করে, 206 বা 205 এই দুটো রুম কিন্তু তোমরা অ্যাভয়েড করবে। এই দুটো রুমে কিন্তু প্রবলেমস রয়েছে, অন্য কিছু প্রবলেমস নেই, এই এসির প্রবলেমস, এসি রিলেটেড প্রবলেমস রয়েছে। আর বাকি রুমস কিন্তু খুবই ভালো, কোনো অসুবিধা নেই, এসি রিলেটেড প্রবলেমস রয়েছে। তো তোমাদের যে রুমই অ্যালট করবে না কেন এখানে আসার পর অবশ্যই করে তোমরা চেক ইন করার আগে না একবার দেখে নেবে এসি প্রপার ফাংশন করছে কিনা, চলছে কিনা, গুলো প্রপার আছে কিনা। এসি প্রথম কথা হচ্ছে এসি আর বাথরুমটা চেক করে নেবে যে সব ঠিকঠাক আছে কিনা। বাথরুম নিয়ে আমাদের সেরকম কোনো অসুবিধা হয়নি সত্যি কথা বলতে কি। এসিতে যে প্রবলেমটা হচ্ছিল এসিটা অবশ্য করে চেক করে। আর যারা তোমরা এই একটু মানে গরমকালে দিয়ে আসছো, মানে সেপ্টেম্বর অক্টোবরের দিকেও আসছো, তাদের জন্য স্পেশালি, কিন্তু শীতকালে যারা আসবে তাদের কোনো তো প্রবলেম ফেস করতে হবে না, তাদের ভালোই লাগবে, কোনো অসুবিধা নেই। আমাদের হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া কেমন ছিল বা রাত্রিরে ডিনার কেমন ছিল সেইটার ব্যাপার নিয়ে আমরা কথা বলতে চাই। তো দুপুরবেলার খাওয়া দাওয়া শ্রেয়া ওভার দ্য ফোনে অর্ডার করে দিয়েছিল। আমরা যখন আসছিলাম এখানে রিসোর্টে পৌঁছানোর সময়, মানে 12টা 1 ঘন্টা আগে থেকে অর্ডার দিয়েছিলাম, বলেছিলাম 1 প্লেট ভাত, ডাল, একটা প্লেন ডাল আর চিকেন, ঠিক আছে, আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো সেই অনুযায়ী শ্রেয়া অর্ডার দিয়ে দিয়েছিল। শ্রেয়া বলেছিল খুব লেস স্পাইসি করতে খাবারগুলো, আর একদম হালকা পাতলা করতে, যাতে প্রবলেম না হয় কারোর পেটে, কারণ আমরা ঘুরতে এসেছি, একটু যদি বেশি রিচ খাবার খাই পেটে প্রবলেম হতে পারে, তাই জন্য ও লেস স্পাইসি করতে বলেছিল। তো খাবারটা ওই গরমের মধ্যে, তোমরা চিন্তা করো একবার, যে গরমের মধ্যে এসি চলছে না, আমরা ওই দরদর করে ঘামছি, ওই তার মধ্যে আমরা খেতে বসি, চলছে না, পাখার কোনো সেরকম স্পিড নেই, তার মধ্যে এরকম বিভৎস গরম। তোমরা দেখতেই পাচ্ছ শ্রেয়া কেমন ভাবে দাঁড়িয়ে রয়েছে এসির সামনে, তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিও, সেই ভিডিও কেন এসির সামনে দাঁড়িয়েছে এবার বোঝো। এসির সামনে দাঁড়িয়ে রয়েছে এসি একটু ঠান্ডা হাওয়া পাবে বলে, বাট এসি থেকে কোনো ঠান্ডা হাওয়া বেরোচ্ছিল না, কোনো কম্প্রেসার ডাউন, এসি ট্রিপিং এর জন্য বারবার ডাউন হয়ে যাচ্ছে, কম্প্রেসার ধরলেও ডাউন হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওই দুপুরবেলায় খেতে বসি আমরা,
ডালটা প্লেন ডালটা মোটামুটি ভালো ছিল, রাইসটা ঠিক ছিল, মানে একটা প্লেট অর্ডার দিয়েছিলাম, দুজনের আমাদের হয়ে গেছিল। চিকেনটা মানে খুব একটা ভালো করেনি, চিকেনটা মানে খুব একটা টেস্ট ছিল না। আর এদের সবকিছু রান্নাতে দেখছি প্রচন্ড স্পাইসি করছে, মানে লঙ্কা দিচ্ছে, প্রচন্ড স্পাইসি দিচ্ছে। চিকেনটা প্রচন্ড স্পাইসি করেছিল, মানে লঙ্কা ছিল চিকেনটার মধ্যে, বিভৎস ঝাল হয়েছিল চিকেনটা। অল ওভার এদের ফুড কোয়ালিটি খুব একটা ভালো না। হ্যাঁ। যে দামটা তোমার কাছ থেকে চার্জ করবে খাবারের জন্য, সেই দামটা অর্থিত নয় তোমার কোয়ালিটি হিসেবে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা একটা মানে গভর্নমেন্ট রিসর্চ, সেখানের একটা ফুড কোয়ালিটি একটু অন্যরকম হওয়ার কথা। কারণ আমরা এর আগেও আমরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন রকম রিসর্টে থেকেছি, গভর্নমেন্ট রিসর্টে আমরা একটা দুটো থেকেছি, আমাদের বা খেয়েছি, আমাদের ভালো লেগেছে, কারণ ওদের ফুড কোয়ালিটিটা খুবই ভালো হয়। এইটা হলো সেকেন্ড আমাদের পয়েন্ট খাবার নিয়ে। আর থার্ড পয়েন্ট বলে রাখি, আমাদের রুমের সামনেই 3টে রুম রয়েছে। রুম নাম্বার হচ্ছে কত, 200 মনে হয় 6 নাকি কত, না 206 না, 207, 208 আর 209। হ্যাঁ। 207, 208, 209 এই 3টে রুম রয়েছে। এই 3টে রুম নাকি ওনারা কাউকে অ্যালট করেন না। আমরা যখন রিজন জানতে গেলাম, তো রিজন জানতে গিয়ে ওনারা বললো যে না, রিজনটা বলা যাবে না, এটা ভিআইপি অফিসে ওদের স্টাফরা বলছে, মানে ক্লিয়ারলি ওরা কেউ জানাতে চাইলো না। আমরা ওনাদেরকে প্রশ্ন করার পরে যে দেখুন আমাদের কোনো গেস্ট বলতে, আমাদের কোনো ভিউয়ার আপনার এই ভিডিওটা দেখে এলো, বা এখানে আপনাদের কেউ এসে এই সামনে 3টে রুমের মধ্যে বলতেই পারে যে যদি চার্জ বেশি লাগে, কেউ চার্জ বেশি দিও, সামনে 3টে রুম ভিউয়ের জন্য থাকতেই চাইতে পারে, আপনারা দিবেন না কেন? এটা স্পেসিফিক্যালি রিজনটা কি? ওরা স্পেসিফিক্যালি খুব একটা ক্লিয়ারলি রিজনটা বলতে চাইলো না। প্লাস উল্টে কি করলো, ওনারা বলছেন এই ব্যাপারটা ইউটিউবেও দেবেন না, মানে ভিডিওটা ইউটিউবে ছাড়বেন না, আপনারা ইউটিউবে প্রবলেম আছে, ছাড়বেন না। আরেকটা জিনিস যেটা আমার খুব ব্যক্তিগতভাবে মানে বাজে লেগেছে যে জিনিসটা, সেটা হচ্ছে এখান থেকে বারবার একটা কথাই বলা হচ্ছে, আপনারা ভিডিও যখনই বানাবেন পজিটিভ রিভিউ দেবেন, কোনো নেগেটিভ এখানকার কিছু বলবেন না, শুধু পজিটিভ বলবেন। এই জিনিসটা আমার খুব বাজে লেগেছে। এনারা সবসময় বলছে পজিটিভ রিভিউ দেবে, পজিটিভ রিভিউ সব যেটা পজিটিভ সেটা অবশ্যই পজিটিভ বলবো, যেটা নেগেটিভ সেটা নেগেটিভ। উনি আমাদের চ্যানেলে ডিকটেট করে দিতে পারেন না, এখানকার যিনি ম্যানেজার, কালকে পরিচয় হয়েছে তোমাদের সাথে, তো উনি বলছেন এখানকার সবই ম্যাক্সিমাম পজিটিভ বলতে, তো সেটা তো আমাদের পক্ষে সম্ভব না। যেটা আমরা পজিটিভ পাবো আমরা নিজে ফিল করবো, সেই পজিটিভটুকুনি তোমাদের সামনে তুলে ধরবো, যেটা নেগেটিভ পাবো সেই নেগেটিভটুকুনি আমার চ্যানেলে তুলে ধরবো। আমার চ্যানেল আমি রান করছি, উনি বলে দিতে পারেন না কোনটা পজিটিভ আমি বলবো, কোনটা নেগেটিভ বলবো, আমার যেটা ফিল হবে সেটাই বলবো। সব থেকে বড় কথা হচ্ছে, তোমরা যারা আমাদের ভিউয়ার, আমাদের উপর ভরসা করো, আমাদের ভিডিও দেখে তোমরা বিভিন্ন জায়গায় যাও, সেই ক্ষেত্রে সেই দিকটা তোমরা যারা প্ল্যানিং করছো এখানে আসার, এই ভিডিওটা দেখে, এখানে যারা আসার জন্য প্ল্যান করছো, ভিডিও খোঁজার চেষ্টা করছো ইউটিউবে যে কোন এই রিসর্টের ব্যাপারে প্রপার ইনফরমেটিভ ভিডিও তোমরা পাবে, সেই দিক থেকে দেখতে গেলে তোমাদেরকে সমস্ত ইনফরমেশনটা দিয়ে দেওয়া কর্তব্য, যাতে তোমরা প্রত্যেকটা জিনিস দেখে কনফার্ম হয়ে এই রিসর্টটায় আসতে পারো, এইখানে আসার পরে যাতে তোমাদের কোনো প্রবলেম ফেস করতে না হয়। এটা হচ্ছে সব থেকে বড় রেসপন্সিবিলিটি আমাদের। সেই রেসপন্সিবিলিটি থেকে ওরা আমাদেরকে ইনস্ট্রাক্ট করে দিতে পারে না যে আমরা কি বলবো না। এই জিনিসটা আমার ভীষণ বাজে লেগেছে। বাকি কিন্তু ওনার বিহেভিয়ার কিন্তু খুব একটা খারাপ লাগেনি, ওনার বিহেভিয়ার ভালো, উনি খুবই ভালো বিহেভ করছিলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু বাকি অন্যান্য স্টাফরা কোঅপারেটিভ আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। সিকিউরিটি খুব ভালো, পার্কিং ভালো, এই 3টে হচ্ছে এনাদের প্রবলেম। প্রথম প্রবলেম হচ্ছে ইলেকট্রিসিটির প্রবলেম, অবশ্যই ইলেকট্রিসিটি প্রবলেম। দ্বিতীয় হচ্ছে কনস্ট্যান্টলি ফ্লাকচুয়েট করে ইলেকট্রিসিটি, সেটা তোমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এখানে আসার জন্য। এটা জানি না যারা এই ভিডিও রিসর্টের ব্যাপারে ভিডিও দেখিয়েছে কারো বলেছে কিনা আমি বলতে পারবো না, বাট আমরা বলছি এই রিসর্টে কিন্তু ইলেকট্রিসিটি প্রবলেম এখনো রয়েছে। প্রবলেম মধ্যখানে এদের বুকিং বন্ধ হয়ে গেছিল ইলেকট্রিসিটি প্রবলেমের জন্য, তো আবারও এরা বুকিং চালু করেছে, বাট ইলেকট্রিসিটি কিন্তু প্রবলেম রয়েছে। তো তোমরা যারা ভাবছো মা বাবাকে নিয়ে বা বয়স্ক কাউকে নিয়ে আসবে, এটা কিন্তু একটু মাথায় রেখো। তোমাদের এরা কনফার্ম ফোনে ওরা কিন্তু বলবে না যে ইলেকট্রিসিটি নেই বা এরকম কিছু বলবে না, বাট এখানে আসার পর কিন্তু ইলেকট্রিসিটি অবশ্যই আছে, কিন্তু ফ্লাকচুয়েট করছে প্রচন্ড ইলেকট্রিসিটি। এসি আর তোমরা মাথায় রাখবে রুম নাম্বার 206, 205 এইগুলোকে অ্যাভয়েড করবে। তোমাদের সামনের রুমগুলো তো দেবে না, সামনের রুমগুলো বলছে ভিআইপি বা ওদের ফরেস্ট অফিসারদের জন্য অ্যালট করা রয়েছে বা বুকড থাকে সবসময়। এটা কতটা ঠিক বা কি আছে তার জন্য রুমগুলো দেয় না আমরা বলতে পারবো না, ক্লিয়ার করেনি ওরা, ঠিক আছে।
দ্বিতীয় কথা, তোমরা এখানে ফুড কোয়ালিটি কিন্তু খুব একটা মানে খুব একটা যে ভালো পাবে সেটা না। তোমাদের ব্যাগে অবশ্যই কিছু খাবার দাবার রেখো তোমাদের সাথে, ঠিক আছে? এইগুলোই বলার রয়েছে। আর কি বলার রয়েছে? আর কিছু বলার রয়েছে? এই তিনটেই হচ্ছে প্রবলেম। এই তিনটা তোমরা চেকিং করার আগে প্লিজ অবশ্য করে রুমগুলো আগে দেখে নেবে এসি ফাংশন প্রপারলি করছে কিনা তারপরে। কারণ 2500 টাকা দিয়ে তোমরা আসছো, তোমরা মনেই হতে পারে 2500 টাকা দিয়ে আমরা এসি পাচ্ছি না কেন, এসি ডাউন হয়ে যাচ্ছে কেন, এইগুলো কিন্তু প্রবলেমস এখানে রয়েছে। তো তোমরা কিন্তু অবশ্য করে ফোনে কোয়ারি করো, ঠিক আছে, কিন্তু অবশ্যই এখানে যদি ওরা কোয়ারিতে রিপ্লাই দেবে বলে মনে হয় না। তোমরা আসার পর কিন্তু তোমরা অবশ্য করেই চেক ইন করার আগে দেখে নেবে রুমসগুলো, তোমরা পার্সোনালি গিয়ে দেখে নেবে। আর যে রুম নাম্বারগুলো বললাম সেইগুলো কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবে। বাস এইটুখানি বলার রয়েছে। তা চলো, আমাদের ব্রেকফাস্ট কিন্তু আমরা ওখান থেকে অর্ডার করিনি। ব্রেকফাস্ট আমরা কি এনেছি? কাপ নুডলস, তাই তো? কাপ নুডলস, শ্রেয়া গরম জল করছে, কাপ নুডলস আমরা ব্রেকফাস্ট খাবো। আমরা চেক আউট করবো, চেক আউট টাইম হচ্ছে 11টা। আমরা 10:30 নাগাদ গিয়ে ফর্মালিটিসগুলো কমপ্লিট করে চেক আউট করে পেমেন্ট করে যেটুকুনি আমরা খাওয়া দাওয়া করেছি চেক আউট করে আমরা বেরিয়ে যাবো। আমাদের ব্রেকফাস্ট চলছে, তাই তো? হ্যাঁ, কি খাচ্ছ ব্রেকফাস্টে? কাপ নুডলস আমরা কিনে এনেছিলাম, ওখানে ইলেকট্রিক কেটেলে গরম জল করে কাপ নুডলস খাচ্ছি। এখান থেকে এবার চেক আউট ফর্মালিটি কমপ্লিট করে আমরা এবার সোজা ডাইরেক্ট বেরিয়ে যাবো বাড়ির দিকে। আকাশে বাতাসে যখন পুজোর আমেজ, আমরা হদিশ দিলাম আপনাদের একদিনের ছুটি কাটানোর একটি নতুন ঠিকানার। সব তথ্য আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের যে কোনো কারণের জন্য এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুনদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তবে এইটুকু থাক, আবার ফিরব খুব তাড়াতাড়ি নতুন কোনো ঠিকানার খোঁজ দিতে। সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের এই চ্যানেল ট্রাভেলার স্পিনম।